2018 4 মাসের ছুটিতে আমি এবার পাকিস্তান এসেছি। প্রতিবারের মতোই কর্মস্থল থেকে দেশে ফিরে এসে সবার প্রথমে আমি যে কাজটি করি, একটি নতুন বাইক কিনি এবং তা ছুটি শেষে যাওয়ার সময় বিক্রি করে দেই। দেশে এলেই বন্ধুদের নিয়ে বের হয়ে যাই দেশ ঘুরতে। সেবারও তার ব্যতিক্রম ছিল না। আমার বাইক নিয়ে ট্যুর পার্টনার থাকেন আমার আপন ভাগ্নে আসিফ। আসিফ পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর পাকিস্তান রেঞ্জার্সের একজন অফিসার হিসেবে কর্মরত আছে, তাই চাইলেই ছুটি পাওয়া সম্ভব হয় না। আমি আসবো জেনে সেও আবেদন করে রেখেছিল ছুটির। তার ছুটিতে আসতে দেরি হওয়ার কারণে আমরা আমাদের ট্যুর কিছুটা পিছিয়ে দেই। সে আসলে আমরা অক্টোবর মাসের 4 তারিখ সকালে রওনা হই। এটি ছিল একটি দীর্ঘ ট্যুর। আমরা সব মিলিয়ে সেবার 4 জন ট্যুরমেট ছিলাম। আমি যেহেতু করাচির বাসিন্দা ছিলাম, তাই পথটি ছিল দীর্ঘ। আমাদের গন্তব্য ছিল পাকিস্তান চীন সীমান্তের সর্বোচ্চ উঁচু স্থান, নাম হল খুনজেবার পাস। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4993 মিটার উচ্চতায় অবস্থিত এবং কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। খুনজেরার পাসটি ছিল কারাকোরাম হাইওয়ে দ্বারা সংযুক্ত। করাচি আমার বাড়ি থেকে 1900 কিলোমিটার দূরে। যথারীতি আমরা প্রায় 1.5 দিন বাইক চালানোর পর আমাদের গন্তব্য থেকে মাত্র 140 কিলোমিটার আগে একটি স্থানে যাত্রা বিরতি করি। দিনটি ছিল বৃহস্পতিবার। আমরা আসরের শেষে পুনরায় রওনা হব। ঠিক তক্ষুনি মুষলধারে বৃষ্টি শুরু হয়। বলে রাখা ভালো, এটি ছিল আমাদের গন্তব্যস্থলের সবচেয়ে নিকটবর্তী যাত্রা বিরতির স্থান। বিরতি শেষে আমরা যখন বের হব, তখন হোটেল মালিক আমাদের কোথা থেকে এসেছি এবং কোথায় যাব জানতে চাইলে আমরা তা বলি, এবং তিনি তা শুনে আমাদের যা বলেন তা শুনতে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার পরেই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও জঙ্গল, যা এতটা ঘন যে সূর্যের আলো সময় মতো পৌঁছায় না। আমরা এখন রওনা দিলেও মাগরিবের আগে পৌঁছাতে পারবো না। তাই বললেন, স্থানটি মোটেও ভালো না। এখানে যারা যাতায়াত করছে সবাই কোনো না কোনো খারাপ অভিজ্ঞতার সঙ্গে নিয়ে এসেছে। বাবা, তোমরা আমার ছেলের মতো। আজ রাতটা আমার হোটেলে থেকে যাও, কাল না হয় ফজরের সময় রওনা দিও। আমরা যেহেতু সবাই বয়সে জওয়ান, তাই সেই হোটেলের মালিকের কথা উপেক্ষা করলাম, কারণ এমন ভ্রমণ আমরা আগেও করেছি। যথারীতি আমরা রওনা দিই। আকাশে মেঘ, তখনও গাড়ি নেই এই পথে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা কোনো বিশেষ সমস্যার সৃষ্টি করছে না। আমাদের রাস্তা ছিল খুবই ভালো। আমাদের পথে 2টি সীমান্ত বাহিনীর চেকপোস্ট, এবং যেহেতু আমার ভাগ্নে একই বাহিনীতে কর্মরত, তাই তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু আমাদের আশ্চর্য করে 2টি চেকপোস্ট সামনে না যেতে অনুরোধ জানায়। তারা বলে তারা নিজেরাও প্রায় এখানে প্যারানরমাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়। আমরা আগে বিষয়টিকে আমলে না নিলেও সবার বারণ আমাদের ভাবায়। আমরা ছিলাম ক্লান্ত। এত লম্বা একটি জার্নি, তার মাঝে গত 2 দিন প্রায় রাস্তায়, তাই আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে। আমরা আবার রওনা করলাম। কিছুক্ষণ যাবার পর শুরু হলো আঁকা বাঁকা পাহাড়ি পথ, যার উঁচু নিচু রাস্তা চলে গেছে। তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। চারিদিকে আবছা অন্ধকার। স্থানটি সংরক্ষিত এলাকা হওয়ায় কোনো বাড়িঘর, দোকানপাট কিচ্ছু ছিল না। আমরা মোবাইলে সময় দেখে 4 জন একটি স্থানে বাইক থামাই এবং মাগরিবের নামাজ পড়ে নেই। হালকা বৃষ্টির আমেজ তখনও থাকায় আবহাওয়া ছিল ঠান্ডা। এমনভাবে আমরা প্রকৃতি আর নানা প্রকার আওয়াজ শুনছিলাম, ভালোই লাগছিল। আমাদের গন্তব্যে আমরা আবারও রওনা হলাম। আর তারপর আমাদের সাথে যা হলো তা আমাদের সারাটা জীবন মনে দাগ কেটে রাখবে। সবেমাত্র সন্ধ্যা হলো। নামাজ পড়ে আমরা মাত্র মিনিট 2 আসলাম। যেহেতু রাত, আঁকা বাঁকা সড়ক, আমাদের সবার বাইকের গতিও ছিল 40। আমরা একটা সোজা রাস্তা বেয়ে উপরে উঠলাম। তারপর বাঁক হয় বাম দিকে। রাস্তা প্রায় 50 থেকে 60 ফিট নিচে নেমে গেছে, আবার উপরে উঠছে। আমরা সবাই বাইকের গতি কম হওয়াতে আমাদের প্রত্যেকটি বাইক একে অপরের কাছেই ছিলাম। সবার হেলমেটেই কমিউনিকেটর ছিল। আমরা দেখলাম দূর থেকে আমরা যে রাস্তায় বাঁক নিয়ে নিচে নামবো, সেখানে আলো সাদৃশ্য কিছু জ্বলছে। আমাদের টিমে ভাগ্নের সামনে, আমি মধ্যখানে, এবং শেষে আমার বন্ধুরা ছিল। আসিফকে বাইক দাঁড় করাতে দেখে আমিও দাঁড়িয়ে যাই। তারপরে একে একে সবার বাইক থামে। আমরা যা দেখি তার সাথে কোনো হিসাব মেলে না। আমরা দেখি আমরা যে বাঁক ধরে নিচে নামবো, তার ঠিক নিচে একটি বিশাল জমায়েত,
অর্থাৎ একটি বরযাত্রীর বহর যাচ্ছে। সেখানে প্রায় 70 থেকে 80 জনের মতো নারী পুরুষের একটি বহর, যা ছিল এমন সামনে দুটি দলে বিভক্ত ব্যান্ড পার্টি একটি সাদা ঘোড়ায় বর আরোহণ করে আছে, পেছনে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি, সবাই বিয়ের সাজে সজ্জিত, এবং পেছনে 50 থেকে 60 জনের মতো সব বয়সী ছেলে মেয়ে বয়স্ক নাচতে নাচতে যাচ্ছে। আমরা এটিকে স্বাভাবিকভাবে নিলেও আমাদের ঘোর কাটতে বেশি দেরি হয়নি। তারা এমনভাবে রাস্তা ব্লক করে রেখেছিল যে পাশ দিয়ে একটা বাইকও ক্রস করার জায়গা ছিল না। এভাবে কেটে গেল 5 থেকে 6 মিনিট। আমরা সবাই লক্ষ্য করলাম সেই বরযাত্রীর বহর দেখে মনে হচ্ছে হাঁটলেও তারা ঠিক একই স্থানে অবস্থান করছিল। আমরা কিছুটা বিরক্ত হই এবং ভাবি পাশ কেটে হর্ন বাজিয়ে গেলে হয়তো সাইড দেবে। আমরা তাই করি, বাইক চালিয়ে সেই রাস্তার বাঁকে আসি, আর যা দেখি তা দেখে আমাদের গলা শুকিয়ে যায়। আমরা সামনে যেতেই মুখোমুখি হই একটি ভয়াবহ দৃশ্যের। বরযাত্রী বহরের সবার মাথা শরীর থেকে আলাদা এবং তা হাওয়ায় ভাসছে এমন দেখি। আমাদের বুঝতে আর বাকি রইল না, আমরা খারাপ কিছুর ফাঁদে পড়েছি। আমরা সবাই ভয়ে হিম হয়ে যেতে লাগলাম। তাদের এবং আমাদের দূরত্ব 30 ফিট হবে। আমরা সবাই ভয়ে পাথর হয়ে পড়েছি। কি করব? পেছনে ফিরে যাব নাকি খারাপ কিছুর মুখোমুখি হব বুঝে উঠতে পারছিলাম না। আসিফ সীমান্ত বাহিনী হওয়ায় এবং তার ডিউটি সীমান্ত হলেও এমন ঘটনা প্রথমবারের মতো দেখছেও, সেও ভয়ে হিম হয়ে গিয়েছিল। আমাদের টিমে আমি সবচেয়ে বড় হলেও আমি বুঝে উঠতে পারছিলাম না আমাদের কি করা উচিত। আমরা সবাই হেডলাইট অফ করে বাইকের স্টার্ট অফ করে বসে আছি একত্রে খারাপ কিছুর অপেক্ষায়। কিন্তু আমাদের মনে সবারই অনুশোচনা হলো, কেন আমরা হোটেলের মালিকের বারণ শুনলাম না, যিনি কিনা আমাদের হাত ধরে না যেতে অনুরোধ করেছিলেন? কেন আমরা তাদের এত কাছে এলাম? সবাই যার যার মতো দোয়া দুরুদ পড়ছিল, কেন আমরা আসলাম? আমাদের সবার মনে একটি প্রশ্ন ঘুরছিল, এই রাতে এমন একটি জনমানবহীন স্থানে যেখানে 100 কিলোমিটারে কোনো বসতি নেই, কোনো মানুষের চিহ্ন নেই, সেখানে কোথা থেকে বরযাত্রী আসবে? এই ভাবতে ভাবতে আমাদের মধ্যে একজন পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করে। রাত 7:13। আমাদের সবার ফোনই তখনকার সময়ের নতুন ফোন ছিল। আমরা সবাই ভিডিও করার সাহস করি। আশ্চর্য হলেও সত্যি, 4টি ফোনের কোনোটিতেই কোনো ভিডিওতে বরযাত্রীর কোনো অস্তিত্বই দেখা যাচ্ছিল না, কিংবা ভিডিও রেকর্ড হচ্ছিল না। এভাবে কেটে গেল আরও কিছু সময়। আমরা বুঝে উঠতে পারছিলাম না আমরা কি করব। আমাদের কি ফিরে যাওয়া উচিত, অপেক্ষা করা উচিত? কিন্তু এমন একটি গা হিম করা মুহূর্ত চোখের সামনে কতক্ষণ মেনে নেওয়া যায়? আমাদের মধ্যে আসিফ, আমার ভাগ্নে, বারবার বলছিল আমরা তাদের মধ্য দিয়ে চলে যাই, কিছু হবে না। কিন্তু আমি সহ আরও বাকি 2 জন আমরা তাতে রাজি হলাম না। সময় যেতে লাগলো, আমাদের মধ্যে ভয় বাড়তে লাগলো। এদিকে শরীর আমাদের একদমই চলছিল না। টানা জার্নিতে তেমন আমরা বিশ্রামের সুযোগও পাইনি একটা। এভাবে সময় পার হচ্ছিল। রাতের গভীরতার সাথে সাথে আমাদের মনে হলো আমরা সবাই যেন এক অন্ধকারে হারিয়ে যাচ্ছি। দিনে টানা রাইড করা ও বৃষ্টিতে ভেজার কারণে সবাই প্রচণ্ড ঠান্ডায় জমে যেতে লাগলাম। মোবাইলের ঘড়িতে তখন রাত 10টা। এ কি আমাদের জীবনের শেষ রাত? আমার মনে হলো এটি আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ ও কালো রাত। আমরা সবাই জড়ো হয়ে বসে পড়েছিলাম। আমাদের সামনে 2টি পথ খোলা ছিল। হয়তো আমরা আবার বাইক নিয়ে ফিরে যাব, নয়তো সামনে এগিয়ে এই অশরীরী বরযাত্রীর বহরকে ক্রস করে যাব। সবাই এতটা বিধ্বস্ত ছিলাম, কারো পক্ষেই বাইক চালানোর শক্তিটুকু ছিল না। পুরো সময়টিতে আমার ভাগ্নে কিছুটা অসংলগ্ন আর অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে আমাদের ওপর খুব রাগান্বিত ছিল এবং চেঁচামেচি করতে লাগলো। আসিফ বলল, যেহেতু এত দীর্ঘ সময় আমাদের কোনো প্রকার ক্ষতি করেনি, সামনেও কিছু হবে না। হঠাৎ করে আমরা বাকি 2 বন্ধুর একজন কিছুটা অসুস্থ বোধ করলে আমরা তখন আরও বেশি ভয় পেতে শুরু করি। হাজার খারাপ চিন্তা মাথায় কাজ করতে থাকে। এভাবে কেটে যায় আরও 2টি ঘন্টা। তখনও সেই সময়ের মতোই বরযাত্রী বহরের নাচ, আনন্দ আর ব্যান্ড চলছে। এদিকে আসিফ আমাকে বারবার অনুরোধ করতে থাকলো আমরা যেন তাদের ক্রস করে চলে যাই। আমি ভাবলাম এভাবে আর বসে থাকা যায় না, আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। যেহেতু আমাদের 4 জনের টিমে আমি বড়, আমার শরীর ক্রমশ হিম হতে লাগলো। আমি তখন আমার বাড়ি সংলগ্ন দরগা মসজিদের বড় হুজুরকে কল করি। আমাদের করণীয় ও বাঁচার উপায় জানতে চাই। পাহাড়ি ঘন এলাকা হওয়ায় অনেক চেষ্টার পর আমরা হুজুরকে ফোনে পাই। তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ একজন আলেম ও রাকি।
যেহেতু পাহাড়ি এলাকা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে হুজুরকে আমাদের পরিস্থিতি খুলে বলি। আমার কথা বলতেও অনেক সমস্যা হচ্ছিল। হুজুর আমাদের বললেন, করণীয় দুইটি। যদি সুযোগ থাকে পেছনে ফিরে আমরা যেন ফেরত আসি, নয়তো ফজরের নামাজ পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করি। অতঃপর আমরা প্রায় রাত 1টা বাজে সিদ্ধান্ত নেই আমরা ফিরে আসব। কিন্তু তা ছিল আমাদের সেখানে অপেক্ষা করার মতোই কঠিন এবং কষ্টসাধ্য। আমরা সিদ্ধান্ত নেই বাইকের স্টার্ট বন্ধ রেখে আমরা আমাদের স্থান থেকে উপরে উঠে আসব। আমরা এমন স্থানে ছিলাম যা ছিল একটু উঁচু, খাড়া পাহাড় বেয়ে নিচে নেমে যাওয়া একটা বাঁক। এই স্থান হতে আমাদের আবারও সেই ভেজা খাড়া পাহাড়ে উঠতে হলো। আমাদের জীবনে সবচেয়ে কঠিন ও কষ্টকর কাজ। আমাদের সবার বাইক স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ ভারী মনে হচ্ছিল। এখানে বলে রাখা ভালো, হুজুর আমাদের বলেছিলেন আমরা যেন তাদের অর্থাৎ বরযাত্রীদের কোনো প্রকার বিরক্ত না করে ফিরে আসি। তাই আমরা বাইক স্টার্ট না দিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে খাড়া পাহাড়ে উপরে উঠে আসি। আমরা সবাই ওপরে ওঠার পর সবাই পুনরায় বাইক স্টার্ট দিয়ে ফিরে যাব ঠিক করলাম। আর আপাতত সেই চাচার খাবারের দোকানে আশ্রয় নেব এবং চাচার কথা না শোনার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমরা বাইক স্টার্ট করলাম। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো। আমরা মাত্র 15-20 সেকেন্ড বাইক চালিয়ে সামনে আসলাম। আর যেহেতু সবাই ভয়ে কম বেশি বিপর্যস্ত ছিলাম, সবাই একে অপরের গা ঘেঁষে ঘেঁষে বাইক চালাচ্ছিলাম। অতঃপর আমরা যা দেখলাম তাতে আমাদের বেঁচে ফেরার শেষ আশাটুকু হারিয়ে ফেললাম। এবার আমরা দেখলাম আমাদের থেকে 60 থেকে 70 মিটার দূরে হুবহু একই রকম একটি বরযাত্রীর বহর আমাদের দিকে ধেয়ে আসছে। তাদের সবারই একই রকমের শরীর থেকে মাথা কিছুটা উপরে ভাসছিল। আমরা আবারও শরীরের শেষটুকু শক্তি দিয়ে বাইক ঘুরিয়ে আগের জায়গায় ফিরে আসি আর দেখি আগের বহরটি এখনো সেখানেই আছে। আমাদের শরীর হাড় হিম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সবাই সেন্সলেস হয়ে পড়ব। কিন্তু এমন মৃত্যু আমরা চাইনি। আমাদের আর আওয়াজ করার মতো কোনো শক্তি পেলাম না। এবার আমরা আগের চেয়ে কিছুটা দূরে দাঁড়ালাম। মনে হচ্ছিল সবাই একসাথে সেন্সলেস হয়ে গেলে ভালো হতো। আবার মনে হচ্ছিল এটি একটি দুঃস্বপ্ন। এভাবেই আমরা হাত পা ছেড়ে রাস্তায় পড়ে রইলাম। তারপর সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এমন অস্বস্তিকর দম বন্ধ করা রাত আমি আমার জীবনে পাইনি। আমি বলতে পারি আমরা কেউই পাইনি। রাত 3:27, তখনও ফজরের আজানের অনেক দেরি। এই বিভীষিকাময় রাত শেষ হবার নয়। আমরা যেন আর পারছি না। আমাদের সবার একই অবস্থা। শরীরে কারো এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। আমাদের শরীর এতটা দুর্বল ছিল মনে হচ্ছিল মারা যাব। আমাদের সবার চোখ ছোট হয়ে আসছিল। চোখে সব ঝাপসা দেখছিলাম। মনে হচ্ছিল মৃত্যুর কোলে ঢলে পড়ছি। কতক্ষণ ঠিক এভাবে ছিলাম জানি না। তারপর একটা সময় আমার ফোনে ফজরের আজান বেজে উঠল। আমি আধো চোখ খুললাম। ভেবেছিলাম হয়তো সবকিছু শেষ হয়েছে। তখনও ঘুটঘুটে অন্ধকার। তখনও সেই আগের মতোই বরযাত্রীর বহর সেখানেই ছিল। প্রায় 20 থেকে 25 মিনিট পর ভোর হতে থাকে। ঘন পাহাড়ি গাছপালা হওয়ায় ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আমরা সবাই উঠলাম আর সিদ্ধান্ত নিলাম যা হবে আমরা এবার তাদের ক্রস করে আমাদের গন্তব্য অর্থাৎ বেস ক্যাম্পে পৌঁছাবো। আমরা সবাই যার যার মতো সূরা পড়তে পড়তে বাইক স্টার্ট দিলাম। এবার আমি সবার সামনে, তারপর আমার ভাগ্নে এবং আমার বাকি 2 বন্ধু সারিবদ্ধভাবে বাইক চালাতে লাগলাম। এবং আমরা যখনই তাদের ক্রস করব হর্ন দিলাম। আমি যেহেতু সামনে ছিলাম আমি লক্ষ্য করলাম কেন যেন আমার ডান কাঁধে কেউ একজন হাত রাখলো। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল। আমি ঘাড় ফিরিয়ে পেছনে দেখার সাহস করলাম না। সেই বরযাত্রীর বহর থেকে 60 থেকে 65 বছরের একজন বৃদ্ধ আমাকে থামালেন আর উর্দুতে যা বললেন বাংলায় অর্থ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, বেটা পুরো রাত তো অপেক্ষা করেছিলে, তাহলে আর 10 মিনিট অপেক্ষা করলে কি এমন হতো। তারপর বলল, এখন সোজা তোমরা চলে যাও আর যেতে যেতে পেছনে ফিরে দেখবে না। আমরা তাদের ক্রস করলাম এবং সেবারের মতো কোনো সমস্যা ছাড়াই বেস ক্যাম্পে পৌঁছালাম। পথে আর কোথাও দাঁড়াইনি। আমরা একদিন বিশ্রাম করে আবার ফিরে আসলাম। আমরা সেখানে সীমান্তরক্ষী বাহিনী বা কাউকে কিছু শেয়ার করিনি। তারা আমাদের দেখে আমাদের সাথে খারাপ কিছু হয়েছে অনুমান করলেও আমরা কিছু না বলায় তারা আরও বেশি গভীরভাবে জানতে চাননি। আমরা ঠিকঠাক করাচিতে আমাদের বাসায় ফিরে এসেছিলাম। আসার সময় আমরা 4 জনের কেউই আমাদের সাথে ঘটে যাওয়া স্থানটি মনে করতে পারছিলাম না।
যেই স্থানে আমরা আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত প্রায় 11 ঘন্টা কাটিয়েছি তা আমাদের কারোরই ভুলে যাওয়ার কথা না। করাচিতে ফেরার পর আমরা সবাই সুস্থ থাকলেও আমার ভাগ্নে আসিফের জ্বর আসে। আমরা অনেক চিকিৎসা করালেও ভালো হচ্ছিল না। আমরা সবাই লক্ষ্য করলাম সে ঘটনার পর শুকিয়ে যাচ্ছে। আমি এবার সেই রাতের বড় দরগার হুজুরের শরণাপন্ন হই। তাকে আমাদের সব ঘটনা খুলে বলার পর পরের দিন জানাবেন বলে তিনি জানান এবং আমাদের চলে যেতে বলেন। আমরা পরের দিন ওনার কাছে যাই এবং জানতে চাই কারা সেই অশরীরী বরযাত্রীর বহর, কেন জনমানবহীন একটা জায়গায় তাদের বরযাত্রা, কেন তারা আমাদের ক্ষতি না করলেও যেতে দিলেন, কেন আমাদের পথ আটকে রাখলেন, আবার কেন বললেন 10 মিনিট পর গেলে ভালো হতো। হুজুর আমাদের যা বললেন তা ছিল এমন, তিনি জানতে পারলেন প্রায় 50 থেকে 60 বছর আগে একটি লাঠাল, স্থানীয় ভাষায় বলা হতো, যারা ছিল সশস্ত্র ডাকাত, একটি পুরো বরযাত্রী বহরকে গলা কেটে হত্যা করে সব লুট করে নিয়ে যায়। হয়তো তোমাদের সামনে তেমনি কোনো বিপদ হয়েছিল, তাই হয়তো তারা যেতে দেয়নি, এবং তারাও হয়তো চেয়েছিল সকাল হলেই তোমরা রওনা হও। কিন্তু আমাদের সবাইকে বাদ দিয়ে আসিফ কেন অসুস্থ হলো আর সে কেন কষ্ট পাচ্ছে? তখন হুজুর সেই রাতের পুরোটা সময় জুড়ে আসিফের আচরণ কেমন ছিল তা আমার কাছে জানতে চান। আমি বললে তিনি বলেন, তোমার ভাগ্নে অবাধ্য আচরণ করেছে এবং ওই বিষয়টি নিয়ে মনে মনে খারাপ চিন্তা করেছে। তারপর হুজুর আসিফের জন্য কিছু কোরআনিক আমল দেন এবং প্রায় 2 মাস পর আসিফ সুস্থ হয়।